ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। শত শত বছর পেরিয়ে গেলেও তাদের ঘিরে থাকা বিতর্কটা একটুও কমে না। আজ আমরা ঠিক এমনই একজনকে নিয়ে কথা বলবো। নামটা হলো তৃতীয় রিচার্ড। তাহলে প্রশ্নটা কি, তিনি কি আসলেই একজন নৃশংস ক্ষমতালোভী রাজা ছিলেন, নাকি তাকে ভুল বোঝা হয়েছে? তিনি কি আসলে একজন নির্যাতিত শাসক ছিলেন? সত্যিটা কি? চলুন এই আলোচনা জুড়েই আমরা এই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের একটু সময়টা পিছিয়ে নিতে হবে। চলুন সোজা চলে যাই পঞ্চদশ শতাব্দীর ইংল্যান্ডে। এমন একটা সময় যখন পুরো দেশটা একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের আগুনে পুড়ছিল। ব্যাপারটা ছিল আসলে একটা পারিবারিক লড়াই। তবে কি ভয়ঙ্কর লড়াই! একদিকে ছিল ল্যাঙ্কাস্টার পরিবার, যাদের চিহ্ন ছিল জাল গোলাপ, আর অন্যদিকে ছিল ইয়র্ক পরিবার, তাদের প্রতীক ছিল সাদা গোলাপ। ভাবুন একবার, একই পরিবারের দুটো শাখা শুধুমাত্র সিংহাসনের জন্য একে অপরের রক্ত ঝরাচ্ছে। এই যুদ্ধটা, যা ওয়ার অফ দ্য রোজেস নামে পরিচিত, ইংল্যান্ডকে একেবারে ছিন্নভিন্ন করে দিচ্ছিল। আর মজার ব্যাপার হলো, এই দুই পরিবারই কিন্তু আসলে একটাই বড় রাজবংশের অংশ ছিল, প্ল্যান্টেজেনেট। এই বংশটা প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ড শাসন করেছে। আর আমাদের গল্পের নায়ক রিচার্ড ছিলেন এই মহান রাজবংশের শেষ রাজা। বলা যায় তার হাতেই এই বংশের রক্তক্ষয়ী শেষ অধ্যায়টা লেখা হয়েছিল। কিন্তু এই যে এত বিতর্ক, এত রহস্য, এই সব কিছু শুরু হওয়ার আগে রিচার্ডের পরিচয়টা কিন্তু একদম অন্যরকম ছিল। তিনি ছিলেন একজন খুব বিশ্বস্ত ভাই, একজন দক্ষ শাসক। চলুন তার সেই শুরুর দিনগুলোর গল্পটা একটু শুনি। তার ছোটবেলাটা কেটেছে একেবারে যুদ্ধ আর হারানোর মধ্যে দিয়ে। ভাবুন তো, মাত্র ৮ বছর বয়সে যুদ্ধে বাবা আর ভাইকে হারালেন। দেশ ছেড়ে নির্বাসনে যেতে হলো। ভাগ্য ভালো যে ১ বছরের মধ্যেই তার আরেক ভাই চতুর্থ এডওয়ার্ড রাজা হলেন। রিচার্ড ফিরে এলেন, কিন্তু শান্তি পেলেন না। তাকে পাঠানো হলো ট্রেনিংয়ের জন্য এক কিংবদন্তি যোদ্ধার কাছে। মানে ছোট থেকেই এই বিশৃঙ্খলা আর যুদ্ধই তাকে তৈরি করেছিল। কিন্তু জানেন, এত কিছুর পরেও ইংল্যান্ডের উত্তরাঞ্চলের মানুষ তাকে অসম্ভব ভালোবাসত। তারা তাকে ডাকত আমাদের প্রিয় প্রভু, কারণ তিনি ছিলেন একজন দারুণ ন্যায়পরায়ণ এবং কাজের প্রশাসক। আর নিজের ভাই রাজা এডওয়ার্ডের প্রতি তার চেয়ে অনুগত সেনাপতি আর কেউ ছিল না। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এর পরই ঘটল সেই ঘটনাটা। এমন একটা সংকট তৈরি হলো যা শুধু রিচার্ডের নয়, পুরো ইংল্যান্ডের ভাগ্যই চিরদিনের জন্য বদলে দিল। দিনটা ছিল ১৪৮৩ সালের ৯ এপ্রিল। হঠাৎ করেই, একদম অপ্রত্যাশিতভাবে, রাজা চতুর্থ এডওয়ার্ড মারা গেলেন। তার এই আকস্মিক মৃত্যু পুরো রাজ্যে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি করল। সিংহাসন তখন কার্যত অভিভাবকহীন। আর এই সুযোগটাই নিলেন রিচার্ড। তিনি কিন্তু এক মুহূর্তও দেরি করেননি। খুব দ্রুত আর ঠান্ডা মাথায় একের পর এক চাল চাললেন। প্রথমে তিনি মৃত রাজার নাবালক ছেলের জন্য লর্ড প্রোটেক্টর বা রাজ্যের অভিভাবক হলেন। তারপর সেই ছোট্ট রাজাকে লন্ডনে আসার পথেই নিজের নিয়ন্ত্রণে নিলেন। রানীর পরিবারকে গ্রেফতার করে তার রাজনৈতিক শত্রুদের সরিয়ে দিলেন। আর সব শেষে সেই ছোট্ট রাজা আর তার ভাইকে টাওয়ার অফ লন্ডনে পাঠিয়ে দিলেন। আর এখানে জন্ম নেয় ইতিহাসের সেই কুখ্যাত রহস্য। খেয়াল করে শুনুন, জুনে ২ রাজকুমারকে বলা হলো নিরাপত্তার জন্য টাওয়ারে রাখা হচ্ছে। সেই গ্রীষ্মেই তাদের শেষবারের মতো টাওয়ারের মাঠে খেলতে দেখা গিয়েছিল। এরপর আর কিছুই না। সেপ্টেম্বরের পর থেকে তাদের ঘরে খাবার পাঠানো বন্ধ হয়ে যায়। তাদের আর কেউ কোনোদিন দেখেনি। তারা একেবারে হাওয়া হয়ে গেল, উধাও। দুটো নিষ্পাপ শিশু কোথায় গেল? তারা কি হলো তাদের? এই একটা প্রশ্ন গত ৫০০ বছর ধরে ইতিহাসবিদদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর এই রহস্যময় অন্তর্ধানের ঠিক পরপরই ১৪৮৩ সালের ২৬শে জুন রিচার্ড নিজেই রাজা হিসেবে মুকুট পরলেন। হলেন ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ড। কিন্তু সিংহাসনে বসাটা যতটা সহজ ছিল, রাজত্ব করাটা ততটা ছিল না। এই মুকুট তার জন্য কোনো শান্তি বয়ে আনেনি, বরং বলা যায় তার পতনের গল্পটা এখান থেকেই শুরু। রাজা হওয়ার পর থেকেই তার চারপাশে সমস্যা বাড়তে থাকল।
একদিকে দক্ষিণে বড় ধরনের বিদ্রোহ দেখা দিল। নির্বাসনে থাকা হেনরি টিউডর নামে আরেকজন নিজেকে সিংহাসনের দাবিদার বলে ঘোষণা করলেন। ঠিক এই সময়ই তার স্ত্রী রানী অ্যান মারা গেলেন, যা তাকে একেবারে ভেঙে দিয়েছিল। এমনকি তার পুরনো বন্ধু আর মিত্ররাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করল। শেষ পর্যন্ত সব কিছুর ফয়সালা হওয়ার জন্য একটা যুদ্ধক্ষেত্রই বাকি ছিল, বসওয়ার্থ ফিল্ড। এখানে একটা মজার জিনিস দেখুন, রিচার্ডের সৈন্য ছিল প্রায় 10,000, আর তার শত্রু হেনরি টিউডরের সৈন্য ছিল মাত্র 5,000। কাগজে কলমে তো রিচার্ডের জেতার কথা, কিন্তু এখানে একটা কিন্তু ছিল। লর্ড স্ট্যানলি নামের একজন তার 6,000 সৈন্য নিয়ে মাঝামাঝি দাঁড়িয়েছিলেন। তিনি কার পক্ষে যাবেন তার ওপরই সব নির্ভর করছিল। আর শেষ মুহূর্তে ঠিক তাই হলো, যা হওয়ার ভয় ছিল। স্ট্যানলিরা রিচার্ডের সাথে বিশ্বাসঘাতকতা করে হেনরির দলে যোগ দিল। রিচার্ড কিন্তু চাইলেই পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত একজন রাজার মতোই লড়ে গেছেন, আর তার শেষ আক্রমণের আগে বলেছিলেন সেই বিখ্যাত কথাটা, হয় আমি রাজা হিসেবে থাকব, নয়তো রাজা হিসেবেই মরব। এবং ঠিক তাই হল। 1485 সালের 22শে আগস্ট বসওয়ার্থের সেই যুদ্ধক্ষেত্রেই প্ল্যান্টাজেনেট বংশের শেষ রাজা তৃতীয় রিচার্ড নিহত হলেন। শুধু একজন রাজার নয়, একটা গোটা যুগের অবসান হল সেদিন। কিন্তু রিচার্ডের মৃত্যু কি তার গল্পটা শেষ করে দিতে পেরেছিল? একদমই না। বরং তার মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল আসল বিতর্কটা, মানুষ বনাম মেদ। তাহলে আসল রিচার্ডটা কে? দেখুন, দুটো দিক আছে। এক দল বলে তিনি ছিলেন একজন খুনি স্বৈরশাসক যে নিজের ভাইপোদের হত্যা করে সিংহাসনে বসেছিল। শেক্সপিয়ারের নাটকে তো তাকে প্রায় একটা দানব হিসেবেই দেখানো হয়েছে। আবার অন্যদিকে আরেক দল বলে এসবই টিউডরদের বানানো গল্প। হেনরি টিউডর সিংহাসন দখল করার পর নিজের কাজকে সঠিক প্রমাণ করার জন্য রিচার্ডকে ভিলেন বানিয়েছে। তাদের মতে রিচার্ড ছিলেন একজন দারুণ শাসক এবং একজন ভালো মানুষ। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, একজন মানুষ একই সাথে কিভাবে অভিযুক্ত শিশুহন্তা আবার একজন ন্যায়পরায়ণ শাসক হতে পারেন? কিভাবে একজন ব্রিলিয়ান্ট মিলিটারি কমান্ডার আবার ভয়ঙ্কর প্রচারণার শিকার হতে পারেন? কোনটা সত্যি? তার প্রতি অসম্মানটা কোন পর্যায়ে গিয়েছিল তার একটা উদাহরণ দিই। যুদ্ধের পর তার মৃতদেহকে এমনভাবে অবহেলা করা হয়েছিল যে প্রায় 500 বছর ধরে তার কবরটা হারিয়েই গিয়েছিল। শেষ পর্যন্ত জানেন কোথায় পাওয়া গেছে? একটা শহরের পার্কিং লটের নিচে, যেন ইতিহাস থেকেও তাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তৃতীয় রিচার্ড হয়তো বসওয়ার্থের যুদ্ধটা হেরে গিয়েছিলেন, কিন্তু তার আসল লড়াইটা বোধহয় আজও শেষ হয়নি। খুব সুন্দর একটা কথা আছে ইতিহাসে, তিনি চিরকাল লড়াই করে চলেছেন। এই লড়াইটা তলোয়ারের নয়, এই লড়াইটা তার নিজের পরিচয়ের, তার সম্মানের। আর এই লড়াইয়ের রায় শায়দ কোনোদিনই দেওয়া সম্ভব হবে না।